দুই প্যানেলের প্রার্থীদের প্রচারণা আর সমর্থকদের স্লোগানে মুখর বিএফডিসি। ৩ জুলাই অনুষ্ঠিত হবে শিল্পীদের নেতৃত্ব খোঁজার আয়োজন। এই যে 573 জন ভোটারের কাছে আমাদের পৌঁছতে হবে। আমাদের কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 90% আমরা এগিয়ে আছি। হেডলাইন নিয়ে পর্দায় আসছেন অপূর্ব ইয়াশ রোহান। বাতিল হলো কবর থেকে সালমান শাহর লাশ তোলার অনুমতি। কথিত স্বামী ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়িকা ববি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুড প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। চলচ্চিত্রের শিল্পীদের নেতৃত্ব খোঁজার আয়োজনে জমে উঠেছে বিএফডিসি। দুই প্যানেলের প্রার্থীদের প্রচারণা আর সমর্থকদের স্লোগানে মুখর চলচ্চিত্রের সূতিকাগার। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যা ঘিরে ভোটারদের সমর্থন পেতে চলছে এই কর্মসূচি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএফডিসিতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্যানেল। থিম সং, গণসংযোগ ও মত বিনিময় সভার মধ্য দিয়ে নির্বাচনী আবহ ছড়িয়ে পড়েছে পুরো এফডিসি জুড়ে। নির্বাচন হলে শিল্পীদের কল্যাণে কী ধরনের কাজ করবেন সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন প্রার্থীরা। আমি একটা সবসময় বলি, আমরা এখানে যারা আছি তারা সবাই গুড মাইন্ডের লোক। আমরা কখনোই কোনো ন্যারো কোনো কিছু চিন্তা করি না। আমরা মনে করি ভুল ভ্রান্তি তো সবার হয়েই থাকে। আমি মানুষ, আমি দেবতা না, আমি ভুল ভ্রান্তি হতেই পারে। সো আমি সবসময় ক্ষমা চাইতে পছন্দ করি। আমি মনে করি যে আমার বিপরীত প্যানেলে যারা আছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে একসাথে শিল্পী সমিতির জন্য কাজ করতে হবে, আমার মেম্বারদের জন্য কাজ করব। আমাদের এখন একটাই লক্ষ্য, আমাদের আর কোনো লক্ষ্য নেই, কোনো চিন্তা নাই, আমাদের কোনো দুনিয়ার চিন্তা করলে হবে না। এই যে 573 জন ভোটারের কাছে আমাদের পৌঁছতে হবে। খুব ভালো লাগছে। আমি অনেক 14-15তে মনে হয় করেছিলাম, সাকিব মিশা প্যানেলে আমি ছিলাম, তখনও আমাকে অনেক ভোট দিয়ে সবাই জয়ী করেছে। আমি অনেক কৃতজ্ঞ এবং আমি এবারও আশা করব যে ওনারা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন। এবারে নির্বাচন ঘিরে আলোচনায় ছিল বাপ্পারাজ মুক্তি প্যানেল। তবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাপ্পারাজ। পরে অভিনেতা ও নির্মাতা আরমান খানকে নিয়ে গঠিত হয় আরমান মুক্তি প্যানেল। মনোনয়নপত্র জমা দিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান তারা। আরমান মামা কতগুলো সিনেমা করেছেন এবং উনি কিন্তু ভাইটাল ক্যারেক্টার করেছেন। উনি কিন্তু প্রথমে কিন্তু উনি অভিনেতা, হ্যাঁ, উনি কিন্তু উনি নিজেই কিন্তু বলেন যে আমি কিন্তু বল্লম হাতে নিয়ে প্রথমে এসেছি। হ্যাঁ, উনি একজন অভিনেতা, একজন পরিচালক, একজন প্রযোজক এবং সিনিয়র ফাইট ডিরেক্টর। আমাদের কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 90% আমরা এগিয়ে আছি। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। মুক্তি তো বললই 100 না হলেও 99, তাহলে 90%। আমি তো বলবো 91% আমরা আশাবাদী। দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের প্রত্যাশা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। প্রথম যেহেতু দাঁড়িয়েছে, এক্সাইটমেন্ট তো অনেক বেশি আছে। আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমি জয় চৌধুরী শিবাসানু প্যানেলে দাঁড়াতে পেরেছি। এই এফডিসির দুইটা প্যানেলের শিল্পী কিন্তু আমরা সকলেই একসঙ্গে থাকি। এই সমিতিতে বসি, গল্প করি, আবার যখন ফ্লোরে কাজ হয় একসঙ্গেই কাজ করি। কেউ আমাদের দুশ্মন না। কিন্তু আগামী ৩ জুলাই শিল্পীদের ভোটে কারা যাচ্ছেন নেতৃত্বে, সেদিকে এখন নজর সবার। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। রহস্য, সংকট, অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি এমন গল্প নিয়ে আসছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ হেডলাইন, যেখানে অভিনয় করেছেন অপূর্ব ও ইয়াশ রোহান। এই সিরিজটি নিয়ে কথা বলতে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিল হেডলাইন টিম। একটা ডেইলি নিউজপেপারের ফ্রন্ট পেজ রাতারাতি চেঞ্জ হয়ে যায় কিভাবে? এটা বিজনেস সামিউল। কোনো এক অদৃশ্য শক্তি পাল্টে দিচ্ছে পত্রিকার প্রথম পাতার হেডলাইন। সবসময় গল্পই লিখতে চাইছিলাম, বেস্ট সেলিং থ্রিলার রাইটার হইতে না পারি, বিখ্যাত ক্রাইম রিপোর্টারও খারাপ কি? যেখানে রহস্য ঘেরা এক গোপন সত্য, যার পেছনে ছুটে চলে কিছু মানুষ। এই রহস্য ঘিরেই তৈরি ওয়েব সিরিজ হেডলাইন। আমাকে ছাড়া আজ পর্যন্ত কোন কাজটা আপনারা করতে পারছেন শুনি? ভিন্নধর্মী এক গল্পে নির্মাতা সালেহ সোবহান অনিম নির্মাণ করেছেন 8 পর্বের ওয়েব সিরিজ হেডলাইন, যেখানে সাংবাদিকের ভূমিকায় জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহান। সাথে রয়েছেন বিন্দু, সারিকা সাবরিন সহ অনেকেই।
ওয়েলকাম টু দি অ্যানিমাল ফার্ম। সম্প্রতি সিরিজটি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হেডলাইন টিম, যেখানে নিজের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান অভিনেতা ইয়াশ রোহান। হেডলাইন ইজ সাচ আ প্রজেক্ট যেটার জন্য একজন অভিনেতা অনেক দিন ওয়েট করে তার ক্যারিয়ারে, এবং আমি অনেক দিন ওয়েট করেছিলাম এরকম কিছু একটার জন্য, এবং আমি ফাইনালি পেয়েছিলাম, এবং আই হ্যাড আ ফ্যান্টাস্টিক টাইম শুটিং হেডলাইন। নির্মাতার মতে ওয়েব সিরিজ হেডলাইন প্রতিদিনের বাস্তবে ঘটে যাওয়া বহু ঘটনার প্রতিফলন। হেডলাইনের বিষয়টা হচ্ছে হেডলাইনের স্কেলটা আসলে বেশ বড়, এটা একটা দীর্ঘ গল্প একটা, সো সেইটা বলতে যে আমাদের স্ক্রিপ্টিং থেকে শুরু করে আমাদের শুটিং সবই আসলে খুবই এক্সাইটিং এবং ইন্টারেস্টিং একটা সময় কাটিয়েছি। তো অবশেষে ফাইনালি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন দেখা যাক। সিরিজে যৌথভাবে গল্প লিখেছেন সৈয়দ আহমেদ শওকী ও স্বাধীন আহমেদ। আচ্ছা, ইনভেস্টিগেটিভ থ্রিলার আমার লেখার অভিজ্ঞতা আগেও আছে, কাইজার নামে একটা সিরিজ আমি লিখেছিলাম, কিন্তু এইবার একদমই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি প্রথমবারের মতো সৈয়দ আহমেদ শওকীর সাথে কোলাবোরেট করে লিখেছি। শওকী ভাই আমার এই দেশে সবচাইতে ফেভারিট ফিল্ম মেকার, আমি তাকদীর দেখে ওনার ফ্যান হয়েছিলাম। সো এইটা একদিক থেকে ড্রিম কাম ট্রু যে আপনার যিনি ফেভারিট ফিল্ম মেকার, যিনি একরকম আপনার মেন্টর, তার সাথে রাইটিং স্পেসটা শেয়ার করতে পারা। হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর শাকিব আর খান বলেন, বরাবরই প্রাসঙ্গিক গল্পকে গুরুত্ব দিয়েছে হইচই। আজকে এত বছর হয়ে যাওয়ার পরও আমাদের এই গল্পগুলো আমার কাছে মনে হয় এখনো খুবই প্রাসঙ্গিক গল্প, যে আমরা সাফার করছি এভরি নাও এন্ড দেন। গল্পটা যেই প্লটেরই বা যেই সময়েরই হোক না কেন, গল্পটা খুব প্রাসঙ্গিক, আর আমরা প্রাসঙ্গিক গল্পের সাথে সবসময় আসলে থাকতে চাই। 25 জুন হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে হেডলাইন। ওই একটা খাঁচায় আছে যেখানে নিজে থেকে সিংহবন্দী হবে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রায় 3 দশক পর চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই বিষয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আগের নির্দেশ প্রত্যাহার করেন। মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুমের করা আবেদনে বলা হয়, মৃত্যুর প্রায় 30 বছর পর দেহাবশেষ উত্তোলন করলেও কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। পাশাপাশি এ ধরনের পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালতের কাছে আগের আদেশ বাতিলের আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন। আবেদনে আর উল্লেখ করা হয়, সিলেটের মাজার প্রাঙ্গণে দাফন হওয়ায় কবর থেকে দেহাবশেষ উত্তোলন জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নিহতের মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে। কথিত স্বামীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ঢালিউড অভিনেত্রী ববি হক। ভিউ বাণিজ্য ও তাকে সামাজিকভাবে বিব্রত করতেই নাকি একটি মহল পরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। ববি বলেন, বিয়ে আমার জীবনের গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি বিষয়, আমি এমন কিছু করলে অবশ্যই সবাইকে জানিয়েই করব। তাছাড়াও যাকে নিয়ে এসব তথ্য ছড়ানো হয়েছে তাকে আমি চিনি না, এমনকি কেউ এই দাবির পক্ষে কোনো প্রমাণও দেখাতে পারবে না। বরং এসব অপপ্রচারে বিব্রত ও কষ্ট পাচ্ছে আমার পরিবার। ববির মতে, ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা প্রচারের আশায় কিছু মানুষ এমন মিথ্যা তথ্য ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আস্থা রেখে ববি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, আমি আশা রাখি সবসময় তারা সত্যের সাথেই থাকবেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো নির্মাতার আসনে কাজী নওশাব আহমেদ। সোমেশ্বরী শিরোনামে যে ছবিটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। প্রকৃতি ও জীবন বৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত এই ছবির শুটিং হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর ও আশপাশের এলাকায়। জানা গেছে, সোমেশ্বরী মূলত দলগত উদ্যোগে নির্মিত একটি সিনেমা। নওশাবা জানান, মধ্যনগরে গিয়ে স্থানীয় পরিবেশ, মানুষ ও অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি হয়েছে গল্প, নির্বাচন করা হয়েছে শিল্পী এবং সম্পন্ন হয়েছে শুটিং। এমনকি মূল চরিত্রে অভিনয়ের পরিকল্পনাও তার ছিল না, তবে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেকেই সেই দায়িত্ব নিতে হয়েছে। বর্তমানে সোমেশ্বরী রয়েছে সম্পাদনার পর্যায়ে। কাজ শেষ হলে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন নির্মাতারা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর।
পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের নির্বাচনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মা এনটি বাঙ্গারাম বক্স অফিসে মাত্র 3 দিনে বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে 43 কোটি রুপি। সিনেমাটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী নয়নতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানালেন বন্ধু সামান্তা রুথ প্রভুকে, যাকে ঘিরে সিনেমাটি পেয়েছে দারুণ দর্শক সাড়া। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। সৌদি আরবে একটি সিনেমার শুটিং চলাকালে ইসলাম গ্রহণের পর তিনি সহকর্মীদের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন বলে জানা গেছে। বলিউডে আবারও হরর মুভি নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। রুহ শিরোনামের যে ছবিটি 2027 সালে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় আলোর মুখ দেখবে প্রেক্ষাগৃহে। মায়াঙ্ক শর্মা পরিচালিত এই ছবিতে এমন এক গল্প তুলে ধরা হবে যেখানে ভয়, রহস্য, আবেগ এবং সঙ্গীত একসঙ্গে মিশে তৈরি করবে নতুন অভিজ্ঞতা। ছবির চিত্রনাট্য লিখেছেন মায়াঙ্ক শর্মা ও বিশাল কাপুর, আর প্রযোজনায় আছে উইকেড ফিল্মস। সিনেমার অন্যতম বড় আকর্ষণ এর সঙ্গীত। ইমরান হাশমির আগের সফল ছবিগুলোর মতোই রুহ সিনেমাতেও থাকছে স্মরণীয় সুর ও আবেগময় গান, যা সিনেমাটির বাণিজ্যিক আবেদন আরও বাড়াবে বলে আশাবাদী নির্মাতাদের। হলিউডে আসছে নতুন অ্যাকশন মুভি ইয়ং ওয়াশিংটন। প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জীবনী নির্ভর এই যুদ্ধভিত্তিক ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা জন এরউইন। আসছে 3 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই ছবিটি। ছবির গল্পে দেখা যাবে ফরাসি ও ভারতীয় যুদ্ধের পটভূমিতে মাত্র 22 বছর বয়সী তরুণ ওয়াশিংটনের সামরিক অভিযান ও ব্যক্তিগত জীবনের এক কঠিন সংগ্রাম, যখন তিনি একজন সাধারণ অনভিজ্ঞ ল্যান্ড সার্ভেয়ার থেকে সবেমাত্র ঔপনিবেশিক সেনাবাহিনীর কমান্ডার পদে যোগ দিয়েছেন। 2 ঘন্টার এই সিনেমায় উঠে আসবে প্রেসিডেন্টের তরুণ জীবনের এক মারাত্মক ভুলের গল্প, যে ভুল তাকে ঠেলে দেয় চরম ব্যক্তিগত ক্ষতি, ব্যর্থতা এবং এক বিশাল সামরিক বিপর্যয়ের মুখে। এই বিপদ মোকাবেলা করে নিজেকে মহান ও অপরাজয় নেতা হিসেবে গড়ে তোলার তার এক রুদ্ধশ্বাস লড়াই ঘিরেই সাজানো হয়েছে ছবির প্রেক্ষাপট। সিনেমায় জর্জ ওয়াশিংটনের চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ ব্রিটিশ অভিনেতা উইলিয়াম ফ্রাঙ্কলিন মিলার। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বেন কিংসলে, অ্যান্ডি সার্কিস, মেরি লুইস পার্কার, কেলসি গ্রামার মতো জনপ্রিয় সব তারকারা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বিশ্বকাপ ফুটবলে মেতে উঠেছে সবাই। রাত জেগে যে অনস্ক্রিনে তাকিয়ে আছেন, এতে কিন্তু হতে পারে ত্বকের মারাত্মক ক্ষতি। স্মার্টফোন, টেলিভিশন কিংবা বড় এলইডি স্ক্রিনের আলোয় পুড়ে যেতে পারে স্কিন। তাই তো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ, সানস্ক্রিন ব্যবহার করে তবেই উপভোগ করুন ফুটবল ম্যাচ। বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের আমেজ। ফুটবল প্রেমীদের অনেকটা সময় এখন পেরিয়ে যাচ্ছে স্ক্রিনের সামনে। ত্বকের সুরক্ষায় তাই রাতে খেলা দেখার সময়ও সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞের। 90 মিনিটের খেলা আমরা একটা দেখি 90+, তখনও দেখা যায় সানব্লকটা ইউজ করতে হয়। সানব্লক ইউজ করে বসলে তখন স্ক্রিনটা প্রোটেক্টেড থাকে। সেটা আমরা যে মোবাইলে দেখি, ইভেন বড় স্ক্রিন দেখি, যেটাই হোক। আর আমরা যদি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ হয়, তাহলে তো ডেফিনেটলি আমাদের তখন ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করতে হয়। সানস্ক্রিন 2 ধরনের, ইন হাউসের জন্য একরকম, বাইরের জন্য একরকম। তো বাইরে দেখা যায় তখন আবার ফিজিক্যাল সানব্লকটা ইউজ করতে হয়। কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপ, ফোন বা এলইডি লাইট থেকে নির্গত ব্লু লাইট ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। সূর্যের আলোর তুলনায় স্ক্রিনের আলোর তীব্রতা কম হলেও দীর্ঘ সময় ব্যবহারে তা ডেকে আনে ক্ষতি। যারা রাতে উজ্জ্বল আলোর গ্যালারিতে বসেও খেলা দেখেন, তাদেরও সাবধান হবার পরামর্শ ত্বক বিশেষজ্ঞের। আলোর ধরন বুঝে ব্যবহার করতে হবে ক্রিম। ডেফিনেটলি বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং অনেক সময় আমরা ঘরে যখন রান্নাবান্না করি, হ্যাঁ, তখনও আমাদেরকে সানব্লকটা ইউজ করতে হবে। ইভেন বড় স্ক্রিন, ছোট স্ক্রিন হোক, যে কোনো স্ক্রিনের সামনে গেলেই আমাদেরকে সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং যারা শ্যুট করে, তখন বড় লাইটের সামনে দীর্ঘক্ষণ থাকতে হয়। এই বাল্বগুলা থেকেও কিন্তু ইউভি লাইট আসে, তখন সেক্ষেত্রেও সানব্লক ইউজ করতে হবে। ফুটবল খেলা উপভোগের সময় সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি
ত্বক আর শরীরের সুস্থতায় পর্যাপ্ত পানি পান আর দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ চিকিৎসকের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ছোট বাচ্চাদের মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য এক চমৎকার উপায় লেগো নিয়ে খেলা করা। বিভিন্ন ধরনের কাঠামো গঠনের মাধ্যমে শিশুকে ধারণা দেয়া হয় গণিতের, আকৃতির কিংবা নানান শেপিংয়ের। কোথায় পাবেন এই লেগো সেট, তার দামই বা পড়বে কেমন, চলুন জেনে আসি তার বিস্তারিত। অনেকগুলো ছোট ছোট টুকরো জোড়া দিয়ে কখনো বানানো হয় আস্ত এক রোবট কিংবা ডায়নোসর, কখনো আবার স্পেসশিপ, রকেট সহ নানান কিছু। ছোট শিশুদের মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য লেগো দিয়ে খেলা করা গোটা বিশ্বেই জনপ্রিয়। নিজের মতো করে নতুন কোনো কাঠামো বা গল্প তৈরির সুযোগ বাড়ায় তাদের কল্পনা শক্তি, সাথে ধৈর্য। অনেক সময় বিভিন্ন আকৃতি, রং এবং জ্যামিতিক বিন্যাস নিয়ে কাজ করায় তৈরি হয় গাণিতিক ধারণাও। রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে পাওয়া যায় এই বিভিন্ন ধরনের লেগো সেট। সাধারণত চায়না থেকে আমদানি করা হয় এই খেলনাগুলো। বিভিন্ন ধরনের লেগো পাওয়া যায়, যেমন কারের পাওয়া যায়, শিপ আছে, ওয়ার শিপ হবে, রকেটের হবে, তারপরে দেখা যায় হোম সেট হবে, কফি সেট হবে, বিভিন্ন ধরনের বাসাবাড়ির হবে, বিভিন্ন টাইপের পাওয়া যায়। যেমন মনে করেন 8-10টা ধরনের পাওয়া যায়। যেমন মাইনক্রাফট, ওইটা একটা ডিমান্ডেড প্রোডাক্ট। রেসিং কার, যেমন এটা কন্টেস্ট কার, ফর্মুলা 1, এটা বাচ্চাদের একটা ফেভারিট। দেন এখানে চাইলে বিভিন্ন টাইপের ওয়্যারশিপ আছে, বড় সাইজের ওয়্যারশিপ, এগুলো আছে। এই ধরনের জিনিসগুলোই বেশি চাওয়া হয় আর কি। সর্বনিম্ন 1000, সর্বোচ্চ প্রাইজের শেষ নাই। 3500 আছে, 30,500 আছে, বিভিন্ন প্রাইজের আছে। এগুলো হলো 6+ বাচ্চাদের জন্যই মূলত বেশি। বসে বসে এটা অনেক মেক করে। তারপর এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে, যেমন আমাদের কাছে যেগুলো আছে, এটা হলো পুলিশের আছে, ফায়ার হবে, বিভিন্ন এই টাইপের হবে, বিভিন্ন রেঞ্জের আছে। আবার কোয়ান্টিটির উপরে কোনোটা কোয়ান্টিটি বেশি থাকে, কম থাকে, সেই অনুযায়ী রেঞ্জটা হয়। 2500 টাকা থেকে শুরু করে এখানটায় লেগো সেট মিলবে 15,000 টাকা পর্যন্ত। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। এখন চলছে বর্ষাকাল। এই সময় অনেকেরই দেখা দেয় চুল পড়ার সমস্যা। বর্ষার বাতাসে অতিরিক্ত আর্দ্রতা, ভেজা পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তনের কারণেই চুল পড়তে শুরু করে। তবে চুল ভালো রাখতে শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয়, প্রয়োজন ভেতর থেকে পুষ্টি। ঘরে হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু খাবার বর্ষাকালে মেনুতে রাখলে চুল পড়ার সমস্যা কাটতে পারে, যেমন আমলকি। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন তৈরি করতে সাহায্য করে এবং শরীরে আয়রন বাড়ায়। পাশাপাশি দেশীয় মাছ, শাকসবজি, মুগ ডাল, ডিম প্রতিদিনের খাবারের তালিকায় থাকলে চুল পড়া কমে আসবে অনেকখানি। বর্ষাকালে শুধু হেয়ার প্রোডাক্টের ওপর নির্ভর না করে খাবারের দিকেও সমান নজর দিতে হবে, কারণ শরীর ভেতর থেকে পুষ্টি পেলে তবেই তো চুলের স্বাস্থ্য হবে ভালো, মজবুত ও প্রাণবন্ত। এবারে আপনাদের জানাবো এক বিশেষ পানীয়র গল্প, ইয়ারবা মাতে। এই পানীয়টি আলোচনায় এসেছে কারণ বিশ্বকাপ ফুটবলের আসরে জাদুকরী খেলা উপহার দেওয়া লিওনেল মেসির পছন্দের বলেই। কি এই ইয়ারবা মাতে, কি এর বৈশিষ্ট্য, কেনই বা এটি মেসির পছন্দের, চলুন জেনে আসি তা। ল্যাটিন আমেরিকার সংস্কৃতির এক বিশেষ প্রতীক ইয়ারবা মাতে। ভিনদেশি যে পানীয়টি গেল বিশ্বকাপের পর ফুটবল জাদুকর লিওনেল মেসির হাত ধরে এসেছিল সবার নজরে। বিশেষ এই ভেষজ পানীয় প্রস্তুত করা হয় ইয়ারবা মাতে নামক গাছের শুকনো পাতা থেকে। কাঠ, চামড়া কিংবা শুকনো লাউয়ের খোল দিয়ে তৈরি বিশেষ পাত্রে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে এই পাতা ভিজিয়ে প্রস্তুত করা হয় মাতে। এরপর একটি ধাতব পাইপের সাহায্যে উপভোগ করা হয় এর ধোঁয়াটে তেতো স্বাদ। অনেক সময় এর কড়া ভাব কমাতে পুদিনা পাতা, মধু কিংবা লেবুর খোসাও ব্যবহার হয়ে থাকে। ল্যাটিন আমেরিকায় পরম বন্ধুত্বের প্রতীক হিসেবে পান করা এই মাতে কেবল একটি চমৎকার পানীয়ই নয়, এটি মূলত পুষ্টির ভাণ্ডার। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেন ও ভিটামিন সমৃদ্ধ এই পানীয় ক্লান্তি দূর করে তাৎক্ষণিক কর্মক্ষমতা ও মনোযোগ বৃদ্ধি করে।
নিয়মিত মাতে পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ক্ষতিকর কোলেস্টেরল হ্রাস পায় এবং দ্রুত মেদ ঝরতে থাকে। এছাড়া এর ব্যাকটেরিয়াল প্রতিরোধী উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে তোলে বহুগুণ শক্তিশালী। দক্ষিণ আমেরিকার আদিবাসী গুয়ার্নিটের থেকে মাতে পান করার ঐতিহ্য উঠে আসে, যেটি একই পাত্রে ভাগাভাগি করে খাওয়া হয় যে কোনো আড্ডায় কিংবা আসরে। কারণ আদিকাল থেকেই মনে করা হয় একই পাত্র থেকে পালা করে সবার মাতে পান করার সামাজিক রীতি পারস্পরিক আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।